কেউ কেউ বলার চেষ্টা করছেন যে সরকার আসলে নিজেই কন্ট্রোল করতে পারছে না, যার কারণে হচ্ছে কি যে অনেক কিছুই ঘটে যাচ্ছে, সরকার এই ক্ষেত্রে বিষয়টাকে ব্যালেন্স করতে পারছে না। হুঁশিয়ারি দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, অ্যাকশনের কথাও বলছেন, মাঠে ডেভিল হান্টও চলছে। বাট এই ডেভিলদের বাহিরেও কিন্তু কিছু ডেভিল আছে। এই মুহূর্তে যত ডেভিল ধরা হচ্ছে সবগুলো আওয়ামী লীগের নেতাকর্মী, কিন্তু এর বাহিরেও মব করা কিছু ডেভিল আছে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে। আর এগুলোর দায়ভার ইতিমধ্যেই সরকারের কাঁধে এসে পড়েছে। বরাবর শান্ত থাকা ডক্টর ইউনূস এখন অশান্ত বক্তব্য দিচ্ছেন। বাট আমরা আশা করি ওনার এই বক্তব্যগুলোর পরে মিনিমাম লেভেলে এই মবের যে খেলা সারা বাংলাদেশে, যে আইনের তোয়াক্কা নাই, পুলিশ নাই মনে হয় দেশটাতে, আমার কথা পছন্দ হয়েছে না, এ বাড়ি ভেঙে ফেলো, তার দোকান লুটপাট করে ফেলো, তারে মাইরা ফেলো, তারে একটা ট্যাগ দিয়ে দাও, এই খেলাটা বন্ধ করতে হবে। এটা নিয়ে কিন্তু মোটামুটি একটা শক্ত বক্তব্য দিচ্ছেন ডক্টর ইউনূস। ইভেন আমরা দেখলাম যে গতকালকে এই সরকারের মাস্টারমাইন্ড হিসেবে খ্যাত মাহফুজও কিন্তু বলছেন যদি চেতনাকে ধারণ করেন তাহলে মব বন্ধ করেন, আর যদি মব বন্ধ না করেন তাহলে মবকারীদেরকেও ডেভিল হিসেবে ট্রিট করা হবে। তার মাঝখানে গতকালকে আপনারা জানেন যে বইমেলাতে একটা স্টলে কিছু আলেমরা বা কওমি মাদ্রাসার ছেলেরা গিয়া এক ধরনের মব করছে সেখানে। কেন? তসলিমা নাসরিনের বই বিক্রি করে এই একটা ইস্যুতে। এখন সেটা নিয়ে কিন্তু দোকানটার মধ্যে ভাঙচুর করা হয়েছে। এখন আমি ব্যক্তিগতভাবে তসলিমা নাসরিনের পছন্দ করি না, কিন্তু তসলিমা নাসরিনের বই যিনি বিক্রি করছেন বাংলা একাডেমির অনুমোদন নিয়েই তো করতেছেন। তাহলে অনুমোদন কেন বাংলা একাডেমি দিল? আর বাংলা একাডেমি যদি অনুমোদন দিয়া থাকে তাহলে আপনার মন চাচ্ছেন একটা দোকানে যে ভাঙচুর করবেন, এটা তো ভাই গুন্ডামি, স্পষ্ট এটা গুন্ডামি। তো এই যে গুন্ডামি পান্ডামি চলছে, এ নিয়ে বইমেলায় যে হামলা হয়েছে সেই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ডক্টর ইউনূস এবং তার সরকার। একই সঙ্গে সরকারের একদম শীর্ষ পর্যায়ে একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে গতকালকের ঘটনায় কারা জড়িত। তো সবার তো ভিডিও ফুটেজ আছেই, আলগা তো জানার দরকার নাই। একটা তো জোতা ঝুলে এক হয়ে গেছে, আমার বাড়ি বামনবাড়িয়া, পুলিশ টুলিশ ভয় পাই না ভাই, এই করালাম সেই করালাম, এটি ফুটেজ আছে। আচ্ছা, তো সরকারের বক্তব্য হচ্ছে যে যাদের ফুটেজ আছে বা না আছে যাই হোক, দোষীদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনা। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলছে যে বইমেলায় একটি বইয়ের দোকানে হামলা যেটা হয়েছে এটা তীব্র নিন্দনীয়, আর বাংলাদেশের নাগরিকদের অধিকার এবং দেশের আইনের প্রতি অবজ্ঞার পরিচয় দেয় এই হামলা। তবে এমন হামলা অনেক জায়গায় চলে, সরকারের ওই দিকেও নজর রাখা উচিত। আর এই ধরনের সহিংসতা এটা কি বলা হয় যে বাংলাদেশের সাংস্কৃতিক অনুষ্ঠানের উন্মুক্ত মনের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, যা 1952 সালের 21শে ফেব্রুয়ারি যে মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ সেটাকেও সাংঘর্ষিক অবস্থায় নেয়। তো সরকারের সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো বলে দিছে দেশে যে কোনো ধরনের গণসহিংসতার ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থারও নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ বলছে যে কোনো জায়গায় যদি কোনো ধরনের জোরপূর্বক কোনো ঘটনা হয় কোনো নাগরিকের সাথে, কোনো প্রতিষ্ঠানের সাথে, তাহলে সরকার খুবই শক্ত ভূমিকা পালন করবে। কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। আমরা মনে করি দেখেন, মবের যে খেলাটা হচ্ছে এই খেলা কিন্তু ভবিষ্যতে আবার হবে, হবে না? হবে। কেন হবে বলি, আজকে আওয়ামী লীগ বাটে আছে, বিপদে আছে, অন্যায় করছে। তো অন্যায়ের জন্য তো এদেশে আইন আছে, সরকার আছে, বিচার করবে সরকার আইনের মাধ্যমে। আপনার ভালো লাগছে বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে ফেললেন, অমুকের দোকান ভেঙে ফেললেন, এমন তো না যে দেশে আইন নাই। তো এই যে ভাঙ্গাভাঙ্গির খেলা, বাংলাদেশের মানুষ ভালো কাজের উপকার মানে প্রতিদান দেখ না দেখ, খারাপ কাজের প্রতিদান সে 10 গুণ দেয়। যেটা নতুন চালু হবে এটা 10 গুণ বেশি আকারে ফিরে আসবে, এটা মাথায় রেখেন। কারণ বাংলাদেশের মানুষের চরিত্র আমাদের এইটা, কোনো কিছু একটা পাইলে এইটারে মনে করলেন 10 গুণ বাড়ামো, এটাই নিয়ম। দেশে সরকার আছে, সরকারকে কাজ করতে দেন। আপনি যদি কারো দ্বারা নির্যাতিত হয়ে থাকেন, আইনের মধ্যে তার বিরুদ্ধে মামলা করেন, যে অপরাধী তার বিরুদ্ধে মামলা করেন। মামলাটা আপনার বাদী নিজেই জানে না মামলাকার। বাংলাদেশে এখন এগুলো অনেক জায়গায় হচ্ছে, আসামি একজনের জায়গায় দিয়ে বসতে সজ্ঞতনামা 50 জন, অমুকে কয় তারও দিয়া দে, কারণ কি তারে ভাল লাগে না, দিয়ে দিচ্ছে। এরকম ভুয়া মামলা হচ্ছে অনেক, সরকারগুলো কথা বলে।
আর এই মব জাস্টিসের খেলা বন্ধ করতে হবে, নয়তো এই মব জাস্টিস যুগে যুগে ফিরে আসবে। তখনও আমরা এইভাবেই বুঝাবো ভাই, কিন্তু লাভ হবে না, আপনার ক্ষতি হবে। দেশে আইন আছে, আইনের মধ্যে সবাই চলুন। তাহলে এই যে এই নতুন বাংলাদেশ বা আমরা স্বপ্ন দেখতেছি আগামী দিনে বাংলাদেশ পরিবর্তিত হবে, আইনের সুশাসন প্রতিষ্ঠিত হবে, কেমনে হবে? একটা দার্শনিক কথা বলে আজকের ভিডিওটা শুরু করতে চাই। এটা মোটামুটি সবার জন্য একটা শিক্ষণীয় বা একটা বিশেষ বার্তা। কোন একজন মানুষ বলেছিলেন যে আমি, আপনি, আমরা মাঝে মাঝে মনে করি যে সবকিছু আমাদের কন্ট্রোলে, আমরা যা চাই যেভাবে চাই ঠিক তাই ঘটছে। ইভেন আমরা মনে করি যে আমরা না থাকলে এই জিনিসগুলা কোনোটাই চলবে না, হবে না বা ঘটবে না। তো মাঝে মাঝে প্রকৃতি করে কি যে আমি, আপনি, আমরা দীর্ঘদিন যাবৎ যে স্বপ্ন, যে পরিকল্পনা, যে সবকিছু সাজায়া গোছায়া বসি, মুহূর্তের মধ্যে একটা ঝড়ো বাতাস আপনার আমার সকল পরিকল্পনাতে পানি ঢেলে দেয়। মুহূর্তের মধ্যে মনে হয় যে এই জায়গাটা আমার কখনো ছিলই না। মুহূর্তের মধ্যে মনে হয় যে মানে এত বছরের স্বপ্ন, এত বছরের পরিশ্রম, এত কিছু ইটস এ ব্যাড ড্রিম। কথা বলছি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক যে বর্তমান অবস্থান সেই প্রসঙ্গ নিয়ে। গেল 16 থেকে 17 বছর আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসাবে বিএনপির একদম টপে বেগম খালেদা জিয়া যেমন একজন টার্গেটেড ব্যক্তি ছিলেন, তারেক রহমান ছিলেন, এর পাশাপাশি জামাত ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগের সময় সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। আর একদম ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু সেই নিষিদ্ধ জামাত ইসলামী এখন দেশে বৈধ। ইভেন গতকালকে যে ঘটনা ঘটেছে, আমি নির্ঘাত নিশ্চিত যে শেখ হাসিনা এমন দৃশ্য দেখে তিনি আসলে ভাবছেন যে আসলে কি এগুলা হচ্ছে, নাকি এগুলা জাস্ট একটা মানে কাল্পনিক দৃশ্যপটের মতন সবকিছু পরিবর্তিত হয়ে গেল বা ঘটছে। কথা বলছি গোপালগঞ্জ নিয়ে। বলা হয়ে থাকে বাংলাদেশে আওয়ামী লীগের সবচেয়ে বড় ঘাঁটিটা হচ্ছে গোপালগঞ্জ। সেই গোপালগঞ্জেই বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু হিসেবে যারা চিহ্নিত ছিল এত বছর, জামাত ইসলাম গতকালকে আমার ধারণা প্রায় 2 যুগের কাছাকাছি সময় পরে তারা তাদের বিশাল এক কর্মসূচি করেছে। আমরা দেখছি যে গণ অভ্যুত্থানের পর গোপালগঞ্জে এই প্রথমবারের মতন প্রকাশ্যে কর্মসূচি দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। আর গতকালকে বিকেল 5টার দিকে শত শত মোটরসাইকেলে করে শোভাযাত্রা, রাস্তার বিভিন্ন জায়গায় পথসভা এবং নানান ধরনের কর্মসূচি পালন করেছেন জেলা জামাতের নেতাকর্মীরা। এর মধ্যে আপনারা জানেন যে জামাত ইসলাম নির্বাচনের জন্য তাদের বিভিন্ন জায়গায় নিজেদের যে প্রতিদ্বন্দ্বী আছেন তাদের সাথেও লোকাল পিপলকে বা বাংলাদেশকে পরিচয় করিয়ে দিচ্ছে। এবার গোপালগঞ্জের 2টি আসনেও সম্ভাব্য প্রার্থীদেরও গতকালকে পরিচয় করে দেওয়া হয়েছে। শোভাযাত্রাটি গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকার মডেল মসজিদ চত্বর থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঘোনাপাড়ায় গিয়ে শেষ হয়েছিল। আর পথসভায় বক্তব্য দিয়েছেন জেলা শাখার আমির, তারপর যিনি মনোনীত প্রার্থী হয়েছেন অধ্যাপক রাজাউল করিম, গোপালগঞ্জ 2 আসনের নির্বাচনের জন্য মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমল হোসেন সর্দার। তারা বলছেন যে আপনার গোপালগঞ্জ সহ দেশের ঘরে ঘরে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর কোরআনকে সংসদে বসানোর জন্য এই নির্বাচনী প্রচারণায় জামাত ইসলামী শরিক হয়েছে। বলছেন যে আমরা এখানে কখনো নিজেদের রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারতাম না, কিন্তু 5ই আগস্টের পর এই প্রথমবারের মতন আমরা এখানে রাজনৈতিক কর্মসূচি পালন করছি, আর এর মধ্য দিয়ে নতুন এক যুগের সূচনা হচ্ছে। এমন দৃশ্যপট যখন শেখ হাসিনা দেখেন বা আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখেন, অনেকটা গাত্রদাহ ভাব তো আসেই। আবার এখনো আমরা যারা এই মুহূর্তে ক্ষমতা বা বিভিন্ন জায়গায় বা আগামী দিনে ক্ষমতার জন্য প্রস্তুতি নিচ্ছি, আমরাও ভাবতেছি যেহেতু সরকারের পক্ষ থেকে একটা আলোচনা চলছে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, তারপর হচ্ছে ছাত্রলীগ নিষিদ্ধ হবে, অলরেডি হয়ে গেছে। সো এই এলাকাগুলোতে বা বাংলাদেশে এই জায়গাতে আমরাই আগামী দিনে যুগের পর যুগ শাসন করব। সো আমরা যা খুশি তাই করব। কিন্তু ইতিহাস কি শিক্ষা দিছে আর আমরা কি শিক্ষা নিছি? আজকে গোপালগঞ্জে জামাতের প্রকাশ্য বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় জামাত যে কর্মসূচিগুলো করছে, এগুলো দেখা একটা জিনিস তো ক্লিয়ার মেসেজ দেন সবাই, যারা ক্ষমতা হারাইছেন, যারা ক্ষমতায় আছেন বা আসবেন, সময় পরিবর্তনশীল।
যে কোনো সময় যে কোনো কিছু আপনার হাতছাড়া হয়ে যেতে পারে। সো এমন কিছু করে যাবেন না যেটার জন্য আপনার হাতছাড়া হয়ে গেলেও আপনাকে নানান ধরনের মানে কি বলা হয় যে প্রতিকূলতার শিকার হতে না হয়।